ওকে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা সংক্ষেপে বলি ডিবিএমএস। এটার আমরা যদি একটু জানতে চাই যে আসলে ডেটা কি, আমি বলেছিলাম যে যে ডেটাবেজে যাওয়ার আগে আমরা ডেটার অর্থটা জানবো। দেখো, এই যে এইখানে আমাদের কে কে জয়েন করেছে, আমরা শুধু বলেছি রায়ান। রায়ান একটা ডেটা। এইচএসসি 2026, এটা একটা ডেটা। মাগুরা একটা ডেটা। আলাদা আলাদা কতগুলা ডেটার কথা আমরা বলেছি। রায়ান, 2026, মাগুরা। এইটা দিয়ে মনে করো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে রায়ান সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ফ্যাক্ট পাওয়া যাচ্ছে। যদি আমি এই পুরো সেন্টেন্সটাকে পূর্ণ করি, রায়ান 2026 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তার বাসা হচ্ছে মাগুরা। তাহলে এই যে যে আমি পুরো একটা তথ্য সাজাইতে আমাকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলা ব্যবহার করা লাগলো, এই ক্ষুদ্র অংশগুলা হচ্ছে আসলে ডেটা। আর পুরো যে জিনিসটা আমরা রায়ান সম্পর্কে পেয়েছি এটা হচ্ছে তথ্য। তাহলে আমি যদি বলতে চাই আসলে ডেটা হচ্ছে তথ্য তৈরি করার জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাক্ট গুলো প্রয়োজন, সেগুলাকে আমরা বলতেছি আসলে ডেটা। তাহলে আমরা যদি ডেফিনেশন পড়ি যে ডেটা কি, একটু ডেফিনেশনটা দেখে নাও। যে সুনির্দিষ্ট কোনো ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য আমরা কাঁচামাল হিসাবে যে অংশগুলো ব্যবহার করতেছি সেগুলাই মূলত হচ্ছে ডেটা, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একক বলা হয় ডেটা। ডেটা দিয়ে তুমি কোনো একটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো কিছু জানতে পারো না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আবাসের শুধু আইসিটি নাম্বার দিয়ে আবাস কেমন স্টুডেন্ট এটা যাচাই করা যাবে? না তো। আভাস কেমন স্টুডেন্ট এটা যদি পাইতে হয় তাইলে ও বাংলাতে কত মার্ক পায়, ও ইংলিশে কত মার্ক পায়, আইসিটি তে কত মার্ক পায়, ও ওর গ্রুপ সাবজেক্ট গুলোতে কত মার্ক পায়, টোটাল তার জিপিএটা কত, এটা যদি আমি পাই তাইলে আমি আভাস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন বা তথ্য আমি পাইতে পারি। তাইলে ওর ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সাবজেক্টের যে মার্ক গুলা রয়েছে, এই মার্ক গুলা হচ্ছে এক একটা উপাত্ত। পুরো ইনফরমেশনটা আমাকে তৈরি করার জন্য আভাস সম্পর্কে পুরো জিপিএটা ওর পূর্ণাঙ্গ অর্থ বহন করে। তাহলে সেই ক্ষেত্রে ওইটা ওই যে জিপিএটা হচ্ছে ওর তথ্য। তাহলে আমরা যদি বলি যে ডেটা প্রক্রিয়াকরণের পরবর্তী যে অর্থবহ বা যে পূর্ণাঙ্গ যে ইনফরমেশনটা আমরা পাই, সেগুলো হচ্ছে তথ্য। আর ওই তথ্যটা সাজাইতে গেলে, ওই তথ্যটা পাইতে গেলে, বানাইতে গেলে যেই যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা লাগে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা হচ্ছে আমার ডেটা। যেমন ইংলিশের নাম্বার হচ্ছে একটা ডেটা, বাংলার নাম্বার হচ্ছে একটা ডেটা, আর পুরো জিপিএটা হচ্ছে ওর তথ্য। এইবার তুমি পুরো বিষয়টা ক্লিয়ার কিনা, তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য? যদি জি ভাই, বুঝে না থাকো আমি ক্লিয়ার। আবার রিপিট করব, যদি বুঝে না থাকো রিপিট করবো, আর যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাছে জানতে চাইবো। ভাই আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, রাইট। তাহলে একটু মনোযোগ দাও, কি বলেছি। আমি বলেছি যে উপাত্ত হচ্ছে কতগুলা সিঙ্গেল ফ্যাক্ট, আলাদা আলাদা ফ্যাক্ট। এই ফ্যাক্ট দিয়ে আমি কারো সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো কিছু বলতে পারি না। যেমন ধরো আমি বলছি যে মাহি, এটা একটা ডেটা। মাহি ধরো হচ্ছে বলছি যে 2026, এবং বলছি মাগুরা। তাহলে আলাদা আলাদা তিনটা ডেটা বলছি, মাহি, 2026, মাগুরা। এগুলা দিয়ে কোনো কিছুই আমি একদম প্রপারলি বুঝতে পারতেছি না, কারণ এগুলো হচ্ছে আলাদা আলাদা কতগুলো ফ্যাক্ট বা কতগুলা উপাত্ত বলতে পারো। যখন এই উপাত্ত গুলাকে আমি সাজাবো একসাথে, যেমন মাহি 2026 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে মাগুরা থেকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে পুরো একটা সেন্টেন্স সাজাইতে গেলে আমাকে কতগুলা আলাদা আলাদা উপাত্ত ব্যবহার করতে হয়েছে, উপাত্ত গুলাকে একত্রিত করলে একটা তথ্য পাওয়া যায়। অথবা আমরা বলেছিলাম যে সাজ্জাদ কেমন স্টুডেন্ট এটা যদি আমাকে জানতে হয়, শুধু ইংলিশের মার্ক দিয়ে আমি ওরে যাচাই করতে পারবো না। ইংলিশের মার্ক একটা ডেটা, তারপরে হচ্ছে বাংলার মার্ক একটা ডেটা, আইসিটির মার্ক একটা ডেটা। পুরো ডেটা গুলাকে যখন অ্যানালাইসিস করে একটা জিপিএ তৈরি করা হবে, তখন সাজ্জাদ সম্পর্কে আমি পূর্ণাঙ্গ একটা তথ্য জানতে পারবো। তাইলে ডেটা এবং উপাত্তর মধ্যে বেসিক যদি পার্থক্য খুঁজো, যে ডেটা হচ্ছে কতগুলো সিঙ্গেল ফ্যাক্ট, আর উপাত্ত আর ইনফরমেশন হচ্ছে অনেকগুলা ডেটা বা উপাত্তের সংমিশ্রণ করে কোন একটা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করা। দেখো এখন বিষয়টা ক্লিয়ার কিনা। আমি কি বুঝাইতে পেরেছি না আবারও ব্যাখ্যায় যাব? জি ভাই, বুঝেছি। ওকে, এখানে দেখো উপাত্ত এবং তথ্যের মধ্যে সম্পূর্ণ একটা
পার্থক্য দেওয়া আছে যে সুনির্দিষ্ট কোনো ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য যে কাঁচামাল হিসেবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে উপাত্ত। আর অনেকগুলো উপাত্ত যখন আমরা প্রসেস করে কোনো একটা অর্থবহ রূপ দিব তখন সেটার নাম হবে তথ্য। উপাত্ত একটা একক ধারণা, আর তথ্য হচ্ছে অনেকগুলা উপাত্তের সংমিশ্রিত রূপ। উপাত্তের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না, কিন্তু তথ্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না কারণ এগুলো সিঙ্গেল ফ্যাক্ট, আর মানুষ তথ্য আকারে এগুলাকে ব্যবহার করতে পারে। উপাত্তের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকতে পারে, কিন্তু তথ্যের কোনো শ্রেণী বিভাগ নেই। উপাত্ত বিভিন্ন ধরনের হইতে পারে, নাম্বারের হইতে পারে, তারপরে হচ্ছে ক্যারেক্টারের হইতে পারে, বুলিয়ান হইতে পারে, বিভিন্ন উপাত্ত হইতে পারে। ওকে, মোটামুটি আমরা উপাত্ত এবং তথ্য সম্পর্কে যদি বুঝে থাকি তাহলে আমরা সামনে যাব হচ্ছে ডেটাবেস। আচ্ছা, এই কথা কিন্তু মোটামুটি আমরা কিছুটা অংশ বুঝতে পারছি যে ডেটা আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তাহলে ডেটাবেস জিনিসটা কি হবে? আইডিয়া আইডিয়া করে বলো, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি আমি এখানে নিশাত সম্পর্কে তথ্য কালেক্ট করলাম, আমি এখানে ঐশী সম্পর্কে তথ্য কালেক্ট করলাম, আমি এখানে পারিজাত সম্পর্কে তথ্য কালেক্ট করলাম। এরকম করে এখানে যতজন স্টুডেন্ট আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনলাইনে জয়েন করছে 12 জন, মানে আমি বাদে 11 জন। তো 11 জনের সম্পূর্ণ তথ্য যদি আমি কালেক্ট করি তাহলে আমাদের আইসিটি অনলাইন ব্যাচের একটা ডেটাবেস তৈরি হবে। যখন অনেকগুলা ডেটাকে একত্রিত করা হবে তখন হবে একটা ডেটাবেস। তাইলে আমরা দেখো একটু যদি খেয়াল করি যে উপাত্ত, ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। তাহলে শাব্দিক অর্থ দাঁড়ায় উপাত্তের সমাবেশ, মানে অনেকগুলা ডেটাকে একত্রিত করলে যা তৈরি হয় তাই হচ্ছে ডেটাবেস। পরস্পর, মানে যদি তাত্ত্বিক ভাষায় বলি, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে তৈরি হয় ডেটাবেস। আমরা একটা চেহারা দেখাচ্ছি, তোমরা কি এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ? একটা টেবিল আসছে, এখানে বুঝার কিছু আছে একটু দেখো তো, দেখা যাচ্ছে কিনা টেবিলটা? জি এইখানে ভাইয়া, দেখা এই যাচ্ছে। এই টেবিলতে কয়জনের ইনফরমেশন আছে? তুমি কয়জনের ইনফরমেশন দেখতে পাচ্ছ? 4 জনের। 4 জন। সেবলি, ভেবলি, জরিনা, মর্জিনা, এই 4 জনের ইনফরমেশন এইখানে আছে। তার মানে এখানে যদি এই যে এই ইনফরমেশনটা হচ্ছে তোমার অনেকগুলা ব্যক্তির একত্রিত করা, তাইলে এটা হচ্ছে একটা ডেটাবেস। এখন এইখান থেকে কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এইখানে কয়টা ফিল্ড আছে আর কয়টা রেকর্ড আছে, এই জিনিসটা জানতে হবে। কারণ সামনের দিনগুলোতে আমরা যখন কোডিং করব তখন আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে এখানে কয়টা ফিল্ড আছে, কয়টা রেকর্ড আছে। আচ্ছা, ফিল্ড কি জিনিস আগে এটা বুঝো। আমরা ফিল্ড বলতে তো মাঠ বুঝি, আর এইখানে আমরা ফিল্ড বলতে বুঝবো একই ক্যাটাগরির তথ্য যেখানে রাখা হয়। একই ক্যাটাগরির তথ্য, একই ক্যাটাগরির তথ্য বলতে যেমন হচ্ছে রোল, এখানে প্রত্যেকটা ব্যক্তির রোল একই টাইপের তথ্য, শুধু রোলটাই আছে। নামের বরাবর শুধু নামটাই আছে, কলেজের বরাবর শুধু কলেজটাই আছে, এসএসসি রেজাল্টের বরাবর শুধু এসএসসি রেজাল্টই আছে। তাহলে একই ক্যাটাগরির তথ্য যেখানে রাখা হচ্ছে এগুলাকে বলা হচ্ছে এক একটা ফিল্ড। যদি একদম সোজা কথায় বলি, প্রত্যেকটা কলাম হচ্ছে এক একটা ফিল্ড। তাহলে যদি তুমি হিসাব করো তো এই যে আমার যে ডেটাবেসটা আমি দেখাচ্ছি, এই ডেটাবেসে কয়টা ফিল্ড আছে? কথা বলতে হবে, বুঝলে কথা বলতে হবে। এখানে কয়টা ফিল্ড আছে? একই ক্যাটাগরির তথ্য যেখানে রাখা হয় সেগুলোকে বলা হয় ফিল্ড। দ্যাট মিনস ভাইয়া রোল, চারটা। রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, কলেজ একটা ফিল্ড, এসএসসি রেজাল্ট একটা ফিল্ড। তাইলে এই তো একই চারটা। ক্যাটাগরির তথ্য যেখানে রাখা হচ্ছে। এবার আসো পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বিত হয় একটা রেকর্ড। যেমন এই 1001-এর সাথে সেবলির সম্পর্ক আছে, এই সেবলির সাথে ডিসিসি কলেজের সম্পর্ক আছে, এই ডিসিসি কলেজের সাথে 4.50 জিপিএ সম্পর্ক আছে। এরা পরস্পর সম্পর্কযুক্ত কারণ এটা একজনের ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাইলে এরকম 4টা ফিল্ডের সমন্বয়, এরকম আরো বেশিও হইতে পারে। তো পরস্পর সম্পর্কযুক্ত এরা একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় এক একটা রেকর্ড। আমি যদি একদম সোজা কথায় বলি, এক একটা কলাম যদি এক একটা ফিল্ড হয় তাহলে এক একটা রো হচ্ছে এক একটা রেকর্ড। তাইলে এখানে কয়জনের রেকর্ড আছে? 4 জনের। 4 জনের রেকর্ড আছে, রাইট? আচ্ছা, অনেকে আবার চিন্তা জি। করে কি, ও আচ্ছা রো আছে, রো এর হিসাব মনে হয় 1 2 3 4 5,
ওই রোল নেম, এই যে এই রোটা, এটারও একটা রেকর্ড ধরে ফেলে। এটা তো একটা রেকর্ড না, এটা তো ফিল্ডের নাম। সো রেকর্ড হচ্ছে এই যে বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার রেকর্ড। তাহলে এখানে খুব কমন একটা প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, ফিল্ড আর রেকর্ড এক না। কেউ কি আমাকে একদম স্পষ্ট ভাবে বলতে পারবা ফিল্ড আর রেকর্ডের মধ্যে পার্থক্য কি? তুমি বলতে না পারলে আমি পরে বলবো, একজন একটু চেষ্টা করে দেখো। এই আমাদের ম্যাক আছে, ম্যাক, মাইন। জি ভাইয়া। আচ্ছা মাহিন, তুমি আমাকে বলতে পারবা ফিল্ড আর রেকর্ডের মধ্যে পার্থক্য কি? ভাইয়া রেকর্ড হচ্ছে কোন একটা নির্দিষ্ট ব্যক্তির তথ্য, আর ফিল্ডের ডেফিনেশন দিতে পারতেছি না ভাইয়া। ফিল্ড হচ্ছে একই ক্যাটাগরির তথ্য, একই ডেটাবেসের মধ্যে একই ক্যাটাগরির তথ্য রাখার জন্য যেই সারিগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো হচ্ছে এক একটা ফিল্ড। ভাই বলতেছিলাম ফিল্ড লাইক তথ্য আর হচ্ছে যে ইয়াগুলো উপাত্ত এরকম কিছু। আবার একটু বলবো, আমি বুঝি নাই কথাটা। মানে মানে ফিল্ড গুলা হচ্ছে তথ্য আর হচ্ছে যে এইগুলা আছে ইয়া রেকর্ড গুলো যে হচ্ছে রেকর্ড 1001 গুলো হচ্ছে 1002 তথ্য, এগুলা। আর ফিল্ড গুলো তো হচ্ছে এক একটা উপাত্ত। রাইট, আচ্ছা আচ্ছা। ঘটনা এরকম। ও মানে তুমি শুধু উল্টা বলছো আর কি, বাকি সব ঠিক আচ্ছা। আছে। তাইলে একই ক্যাটাগরির তথ্য রাখা হয় যেখানে, সেগুলা ফিল্ড, আর পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় রেকর্ড। তাইলে এই যে ডেটাবেস যে তৈরি হয়, ডেটাবেসের ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ড। এটা খুব কমন এমসিকিউ ভাই, যে ডেটাবেসের ক্ষুদ্রতম একক কি। একটা ডেটাবেস বানাইতে গেলে তোমার ফিল্ড ছাড়া হবে না। ফিল্ড হচ্ছে এই ডেটাবেসের মূল প্রাণ বা চালিকা শক্তি। অনেকগুলা ফিল্ডের সমন্বয়ে আসলে একটা টেবিল তৈরি হয়, আর এই টেবিল গুলাই মূলত ডেটাবেস বানায় ফেলে। তাহলে এইবার আমরা একদম পূর্ণাঙ্গ একটা ডেটা কাঠামো দেখব। এটা থেকে আমি পরবর্তীতে এমসিকিউ করব। আচ্ছা, আমাদের যে ডিজিটাল ডেটা, আমি কিন্তু ডেটা বেস বলি নাই, পয়েন্ট টু বি নোটেড। ডেটার ক্ষুদ্রতম একক কি? ডেটার ক্ষুদ্রতম এককটা কি? ডেটাবেজের ক্ষুদ্রতম একক ফিল্ড, এটা পাইছি। বিট বা ডেটার বিট। বিট, এটা কে বলছে? এটা পারিজাত বলছে। পারিজাত জি ভাই। একদম রাইট। আমরা যে ডেটা ব্যবহার করি, আমরা যত ধরনের ডিজিটাল ডেটা ব্যবহার করি, সেই ডিজিটাল ডেটার একক হচ্ছে বিট। একদম প্রত্যেকটা 01 কে বলা হয় এক একটা বিট। তাহলে এরকম 8টা বিটের সমন্বয়ে তৈরি হয়, 8টা বিটকে একত্রিত করলে কি হয়? 8টা বিটের সমন্বয়ে তৈরি হয় এক এক বিট, এক বাইট। সরি সরি, বাইট বাইট বাইট, জি ভাই বাইট। যে হচ্ছে এই যে এখন যে প্রশ্নটা করবো, উত্তর দিতে পারলে তার জন্য আকর্ষণীয় ধন্যবাদের ব্যবস্থা থাকবে। সেটা হচ্ছে এই এক বাইটের অর্ধেক, অর্থাৎ এক বাইটের অর্ধেক, দ্যাট মিনস 4 বিটকে কি বলা হয়? 4 বিট, এটা বলতে পারবা নাকি? সেমি বাইট বা এরকম কিছু। না, আন্দাজে বললে হবে না। এটার নাম আছে একটা, 4 বাইট। 4 বিটকে এক হচ্ছে কি বলা হয়? বিসিডি কোড। বিসিডি কোড না, ওইটা তো কোডের জন্য 4 বিটে একটা কনভার্সনের ফর্মুলা। আচ্ছা আমি বলে দেই, আমরা যদি এই বাইটটাকে, এক বাইটকে অর্ধেক করি, 4 বিটকে বলা হয় এক নিবল। 4 বিটকে বলা হয় এক নিবল। দেন 8 বিটকে বলা হয় এক বাইট। তার মানে বাইটের অর্ধেক হচ্ছে নিবল। ওকে, এটা একটু এই সিলেবাসের বাইরের প্রশ্নই ছিল, জাস্ট জানাই রাখলাম আর কি। তাইলে আমরা যদি বলি ডিজিটাল ডেটা, ডিজিটাল ডেটা বলতে এই যে ছবি, অডিও, ভিডিও যা আছে এগুলার একক হচ্ছে আসলে 01, এক একটা 01 বিট। এরকম 8টা বিটের সমন্বয়ে তৈরি হয় এক বাইট। এরকম একই ক্যাটাগরির তথ্য যেখানে রাখা হয় সেগুলাকে বলা হয় ফিল্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় রেকর্ড। একাধিক রেকর্ড নিয়ে তৈরি হয় একটা ফাইল, টেবিল বা এন্টিটি। পয়েন্ট টু বি নোটেড, এটা ভিন্ন 3টা নামে আসতে পারে। এক একটা এই যে একাধিক রেকর্ড মিলে তৈরি হয় একটা টেবিল, একটা ফাইল, অথবা এক একটা এন্টিটি। 3 নামেই রাখা হয় একে। আর এরকম একাধিক ফাইল বা টেবিলের সমন্বয়ে গঠিত হয় একটা ডেটাবেস। তাইলে আমরা যদি পুরো জিনিসটা একটু সামারি করি, কি কি বলতেছিলাম। একদম ক্ষুদ্রতম ডিজিটাল ডেটার একক হচ্ছে বিট, 01। এরকম 8 বিটের সমন্বয়ে তৈরি হয় এক বাইট। একই ক্যাটাগরির তথ্য যেখানে রাখা হয় সেটার নাম ফিল্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় একজনের রেকর্ড। এরকম কয়েকজনের রেকর্ড মিল্লা তৈরি হয় একটা টেবিল। অনেকগুলা টেবিল নিয়ে তৈরি হয় একটা ডেটাবেস। এখন এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। নাম্বার 1,
প্রশ্ন শুনতে হবে, তারপরে মনোযোগটা বলতে হবে। হ্যাঁ, ডেটাবেজের ক্ষুদ্রতম একক কি? আমি কিন্তু ডেটাবেজ বলেছি। ফিল্ড ভাই, ফিল্ড। ডেটাবেজের ক্ষুদ্রতম একক হচ্ছে ফিল্ড। এইবার আমি প্রশ্নটা আরেকটু ঘুরাই করতেছি, অন্য একটা প্রশ্ন করতেছি। ডেটার ক্ষুদ্রতম একক কি? উপাত্ত। ডেটার ক্ষুদ্রতম একক বিট ভাইয়া, বিট। বিট। আর এই যে যেটা বলেছে যে আহ, উপাত্ত, উপাত্ত মানেই তো হচ্ছে, আমি বলেছি ডেটা, ডেটা মানেই তো উপাত্ত। ওকে, তাইলে আমি এখান থেকে যা সরি। পড়াইলাম, আমি এখান থেকে যা পড়াইছি তার পুরোটা এখানে ডেফিনেশন আকারে দেওয়া আছে, কাইন্ডলি এখান থেকে একটু পড়তে হবে। সেটা হচ্ছে কি কি, এই যে আমরা যেটা পড়লাম, একদম ক্ষুদ্রতম 01 বিট, 8 বিটের সমন্বয়ে 1 বাইট। ডেটাবেজের ক্ষুদ্রতম একক ইউনিট হচ্ছে ফিল্ড। পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ড হচ্ছে রেকর্ড। আর পরস্পর সম্পর্কযুক্ত একাধিক রেকর্ডের সমন্বয়ে ফাইল, টেবিল বা এন্টিটি। আর এরকম একাধিক টেবিলের সমন্বয়ে তৈরি হয় একটা ডেটাবেস। তাহলে ডেটাবেস সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। আর এইগুলো আমি আর পড়াচ্ছি না, ডেটাবেসের সুবিধা তোমরা এই এই জিনিস তুমি না পড়লেও মনে করো মিনিমাম 10টা পয়েন্ট বলতে পারবা। ডেটাবেস ডেটাবেস থাকলে কি সুবিধা, একটু আমারে র্যান্ডমলি দুই তিনটা বলো, তাহলে আমি বুঝে নিবো যে তোমরা এটা লিখতে পারবা। ডেটাবেস থাকলে, ধরো কোনো একটা প্রতিষ্ঠানের ডেটাবেস আছে, একটা স্কুলের, একটা ব্যাংকের, একটা শিক্ষা প্রতিষ্ঠান বা এনিথিং, তো ডেটাবেস থাকলে সুবিধা কি? ভাই বেসিকলি ডেটাবেজের সব থেকে বড় সুবিধা হচ্ছে মেবি হলো ওই যে সবকিছু মানে আইডেন্টিফাই করা, যে এই মানে একটা অপশন তৈরি করা যেখানে সোজা কথা গেলে। বলে তথ্য খুঁজে পাওয়া। পয়েন্ট জি আমরা জি ভাই। পয়েন্ট পয়েন্ট নিয়ে নিছি, হ্যাঁ, তথ্য খুঁজে পাওয়া যায় ইজিলি। আর দু একটা যদি কেউ বলো, একটা দুইটা পয়েন্ট। ডেটাবেস থাকলে কি সুবিধা, তাইলে আমি এই পয়েন্ট স্কিপ করে সামনে যাব। ভাই ওই যে যেটা আমার যে তথ্যটা আমি দরকার সেই তথ্যটা আমি স্পেসিফিকলি খুঁজে পাচ্ছি। সেই মানে তথ্যটা আমি আলাদা আলাদা ভাবে দ্রুত যেটা দ্রুত খুঁজে পাচ্ছি। মানে আলাদা যে তথ্য। জি। রিপোর্ট তৈরি করা যাচ্ছে ইজিলি। আমি কোন একটা সামারি তৈরি করতে পারছি, অনেক ডেটার মধ্য থেকে আমার কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করতে পারতেছি। এরকম হাজারটা সুবিধা আছে। তো আমি এই স্লাইডটা দিয়ে দিব, জাস্ট একটু একবার চোখ বুলাই নিবা। ডেটাবেজের অসুবিধা পড়া লাগে না, সুবিধা পড়লেই হয়। আর কোথায় কোথায় ব্যবহার করা হয় এই জিনিস আমি না পড়লেও জানি। দেখো, ব্যাংকিং সেক্টরে আমরা বিমানের বিভিন্ন টিকিট বুকিং এর ক্ষেত্রে লাইব্রেরিতে অনেক বই থাকে, কে কি বই নিল সেখানে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নাম, রোল, রেজিস্ট্রেশন এগুলা লিপিবদ্ধ করে রাখতে, ক্রেডিট কার্ডের লেনদেনে, টেলিকমিউনিকেশনে, প্রোডাকশন ডিস্ট্রিবিউশনে, আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানে, মানব সম্পদ ব্যবস্থাপনা আমরা তো দেখি, আদমশুমারি হয় 10 বছর পর পর, শেয়ার বাজারে, এই সকল ব্যাপারে। এখন শুধু একটা প্রশ্ন আসছিল 2019 সালে, সেই প্রশ্নটা এমসিকিউটা আমি একটু দেখাতে চাচ্ছি। এইখানে একটা এমসিকিউ আছে, আহ এইখানে সঠিক ক্রম কোনটা? এখানে একটা এমসিকিউ আছে, ডেটা ফাইল তৈরির সঠিক ক্রম কোনটা? এখানে যেই 4টা আছে তার মধ্যে একটা সঠিক উত্তর খুঁজে বের করো। ভাইয়া খ নাম্বার। ক নাম্বার বলেছে কে? আভাস। আভাস বলেছে। আভাস, ঐশী আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। প্রথমটা কেন হইল না? এটাতে কি সমস্যা, কেন এই ক্রমটা ঠিক নাই? স্যার প্রথমটাতে তো বর্ণের কথা বলা হয়েছে, কিন্তু বর্ণ তো এখানে হবে না, কেন টেবিলই বাবা, হবে। বর্ণ তো ছিল আমাদের, আট আট যে বিটটা ছিল, 8 বিটের সমন্বয়ে তো একটা ক্যারেক্টার তৈরি হয়, ওইটাই তো বর্ণ। 8 বিটের সমন্বয়ে যে একটা ক্যারেক্টার তৈরি হয়, বর্ণ তো ছিল। বর্ণ বলতে ওই যে আটটা বিটকে একত্রে আমরা একটা ক্যারেক্টার ধরি। তাহলে এটাও ঠিক আছে। কাহিনী এইখানে না, বর্ণ আছে। এরপরে আরেকটা ঝামেলা আছে, কেউ কি ধরতে পারছো কিনা? যদি ধরতে পারো তাহলে আমারে বলো যে 1 নাম্বার কেন হইল না। এক নম্বরে টেবিলটা ছিল না। রাইট, টেবিলটা ছিল না। কারণ বর্ণের একত্রিত হয় ফিল্ড, ফিল্ডের সমন্বয়ে রেকর্ড হইলো, রেকর্ডের পর তো টেবিল হওয়ার কথা, ডেটাবেস হওয়ার কথা না। এই জন্য এটা বাদ গেছে। আর লাস্টের 2টা পয়েন্ট, ফিল্ড এখানে রেকর্ডের আগে চলে আসছে, ফিল্ডের আগে। তো আগে তো ফিল্ড, তারপরে না রেকর্ড। তাহলে এইখানে এই 2টা কারণে তোমার লাস্টের গ আর ঘ হয় নাই। তাহলে এইটাই একমাত্র পারফেক্ট, যে এটা, যে ফিল্ডের পরে তৈরি হয় রেকর্ড, রেকর্ডের পর টেবিল, টেবিলের পরে হয় ডেটাবেস। তাহলে আমরা ফার্স্ট লেকচার শেষ করেছি। এইবার আমরা এই চ্যাপ্টারের মানে ধরে নাও ওপেন সিক্রেট, এটা আসার মতো এমন একটা প্রশ্ন, আমি
তিনটা টপিকের কথা বলছিলাম এই চ্যাপ্টারে, যে তিনটা টপিক আছে, যে তিনটা টপিক পড়লে এই চ্যাপ্টারে তুমি একটা প্রশ্ন পাইতে পারো। আর সেই তিনটা টপিকের একটা টপিক পড়াচ্ছি, একদম ইজি ভাই, খুব ইজি টপিক। সেটা হচ্ছে ডেটা টাইপ সমূহ। তার মানে একটা টেবিল দেওয়া থাকলে সেখান থেকে তোমাকে ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। তো কখন কোন ফিল্ডে কোন ডেটা ব্যবহৃত হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তো আমি ডেটা টাইপ পড়ানোর আগে আমি একটা প্রশ্ন দেখাই যে প্রশ্নটা কিভাবে আসে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর। দুঃখিত, 2019-এর পর আর কোনো বোর্ড প্রশ্ন দেখাতে পারতেছি না, কারণ আসেই নাই। আহ, এটা শর্ট সিলেবাসে কাটা ছিল। তো এখন একটু খেয়াল করো, ধরো প্রশ্নে এই যে গ নাম্বার প্রশ্নটা কি বলতেছে, উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। তার মানে এই যে যে 1 নম্বর যে টেবিলটা আছে, টেবিল 1, এইখানে এক একটা ফিল্ডের মধ্যে কোন টাইপের ডেটা ব্যবহৃত হচ্ছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তো এই যে দেখা মনে হইতেছে যে রোলেও মনে হয় নাম্বার ডেটা, ডেটও মনে হয় নাম্বার, বা ক্লাসেও মনে হয় 11 নাম্বার, না আসলে এক একটা ভিন্ন ভিন্ন, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আরেকটা দেখাচ্ছি, যে এটা হচ্ছে চিটাগং বোর্ড 2019, বলতেছে উদ্দীপকে অ্যাডমিশন টেবিল বলতে প্রথম টেবিলটা, অ্যাডমিশন টেবিলের ফিল্ডের ডেটা বর্ণনা করো। তার মানে এই যে আমাদের যে ক্যাটাগরি গুলো আছে ফিল্ডের, এগুলার কোনটা কোন ক্যাটাগরি এটাকে তোমাকে আইডেন্টিফাই করে জাস্ট লিখতে হবে, আর কিছু না। ফিল্ড গুলো আইডেন্টিফাই করবা আর প্রত্যেকটা ডেটা টাইপ সম্পর্কে আহ 2-3টা সেন্টেন্স লিখলেই হবে। তো প্রথমে আমরা একটু ডেটা টাইপ গুলোর নামগুলো একটু জেনে আসি। আহ মুখস্থ করতে হবে এরকম না, জাস্ট জানতে হবে যে কোনটা কখন ব্যবহৃত হবে। 1 নম্বর শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, অটো নাম্বার, ইয়েস নো, ডেট স্ল্যাশ টাইম, মেমো, কারেন্সি, ওয়েলি অবজেক্ট, হাইপারলিংক, লুকআপ উইজার্ড। আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করব, কোনটা কখন হয়, কোনটাতে কি স্পেশালিটি আছে, এগুলো আমি ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। চলো আমরা শুরু করি, তারপরে আমরা এই টেবিলে ফিরে আসবো যে আমরা আসলে ঠিকঠাক মতো ডেটা চিনতে পারতেছি কিনা। ওকে, প্রথমেই আসো শর্ট টেক্সট। শর্ট টেক্সট বলতে আমরা যেটা সংক্ষিপ্ত কথায় উত্তর করতে পারি। তোমরা আমার এই কোর্সে রেজিস্ট্রেশন করার সময় একটা ফর্ম ফিল আপ করছিলাম, মনে আছে? জি ভাইয়া, মনে তো আছে। সেইখানে আমি কতগুলো প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল তোমার নাম। এমন হইতে পারে আমি আরো একটা ফর্মের মধ্যে আরেকটা অপশন রাখছি তোমার নাম, আরেকটা অপশন রাখছি তোমার বাবার নাম, তুমি কোন জেলা থাকো, তুমি কত সালে এইচএসসি পরীক্ষা দিবা। এই যে ছোট ছোট কথায় উত্তর দেওয়ার জন্য আমরা ডেটাবেজের মধ্যে যে ফিল্ড সিলেক্ট করে থাকি, সেটাকে আমরা বলি আসলে শর্ট টেক্সট, অথবা এটাকে আমরা টেক্সট বলি। হ্যাঁ, আমরা যখন ব্যাখ্যা করবো তখন আমরা শর্ট টেক্সট লং টেক্সট বলবো না, আমরা আসলে টেক্সট বলবো। তো টেক্সটের সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যা ডিজিট হচ্ছে 255 ক্যারেক্টার। তার মানে যেখানে তুমি খুব স্বল্প কথায় উত্তর করতে পারবা সেগুলাকে আমরা বলি হচ্ছে টেক্সট ডেটা টাইপ। টেক্সট ডেটা টাইপে তুমি ডিজিট ব্যবহার করতে পারবা, তবে সেই ডিজিটে কোনো গাণিতিক কার্যক্রম হবে না, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা সে কাউন্ট করবে না। তুমি যদি ডিজিটও ব্যবহার করো সে আসলে ওইটাকে ক্যারেক্টার হিসেবেই কনসিডার করবে। দ্যাট মিনস এখানে কোনো গাণিতিক অপারেশন সম্পূর্ণ করা যাবে না, শুধুমাত্র শর্টকাটে উত্তর করা যায় এরকম ডেটা টাইপের জন্য আমরা টেক্সট ডেটা টাইপ সিলেক্ট করব। তাহলে বেশিরভাগ ডেটাবেজে এই যে লিখতে হবে এই যে এতটুকু, বেশিরভাগ ডেটাবেজে প্রধানত ডেটা টাইপ হচ্ছে টেক্সট, নর্মালি টেক্সট। হ্যাঁ, টেক্সটই বলবো আমরা। টেক্সটে কি হয়, অক্ষর, সংখ্যা, চিহ্ন এগুলা ব্যবহার করা যাবে, সর্বোচ্চ 255টা ক্যারেক্টার। মানে এর বড় বর্ণনা টাইপের যদি কোনো ডেটা হয়, যেমন বলছি যে তোমার সম্পর্কে লেখো, তো যে বেশি কথা বলে হয়তো নিজের সম্পর্কে লিখতে লিখতে সুনাম করতে করতে 255 ক্যারেক্টার উপরে চলে যাবে, তাহলে এইটার জন্য আমাদের এই টেক্সট ডেটা টাইপ হবে না। এইখানে কোনো গাণিতিক কার্যক্রম সম্পূর্ণ করা যাবে না। যদি তুমি সংখ্যা লেখো সেটা বলেছি টেক্সট হিসাবে কনসিডার হবে। যেমন ওই যে তোমার নাম লিখতে পারো জেমস বন্ড 007, তো ওই 007 এটা গাণিতিক কাজ না, ওইটাকে নাম হিসাবে সে কনসিডার করবে। ওকে, তাহলে আমরা শর্ট টেক্সটের ব্যাপারটা বুঝে গেছি। এবার আসো লং টেক্সট। লং টেক্সট কখন হয়? লং টেক্সট যদি আমরা ব্যবহার করি না, লং টেক্সটের পরিবর্তে আমরা ব্যবহার করি মেমো। একটু জেনে রাখো শুধু এমসিকিউর জন্য। লং টেক্সট কোনটা? যেখানে তোমাকে 255 ক্যারেক্টার হবে না, তোমার মনে হচ্ছে এখানে আরো বেশি ক্যারেক্টার আমার দরকার, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি লং টেক্সট। লং টেক্সটের পরিবর্তে আমরা আসলে ডেটা টাইপে যখন বলবো মেমো। লং টেক্সট মানে ডেসক্রাইব ইউরসেলফ, তোমার সম্পর্কে তুমি লিখো, অথবা তোমাকে বলছে মন্তব্য লিখো, কোন একটা বিষয় সম্পর্কে তোমার মতামত লিখো, এরকম কথা যদি যখন বলে
তখন তো সেই ক্ষেত্রে আমরা 255 ক্যারেক্টারে সীমাবদ্ধ থাকি না, আমাকে অনেক লিখতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই যখন লং টেক্সট ব্যবহার করি, রেঞ্জটা 255টা ক্যারেক্টার থেকে 63,999টা বর্ণ পর্যন্ত এখানে ব্যবহার করা যায়। শর্ট টেক্সট আর লং টেক্সটে একই ক্যাটাগরির কথা, এখানে কোনো গাণিতিক অপারেশন করা যাবে না। সংখ্যা ব্যবহার করা যাবে, কিন্তু সেই সংখ্যা কোনো গাণিতিক অপারেশন করবে না, ওটা ডিজিট হিসাবেই কি বলে ওই অক্ষর হিসাবেই কনসিডার হবে। এবার আসো নাম্বার ডেটা টাইপ। নাম্বার ডেটা টাইপ কখন হবে তুমি অলরেডি বুঝে গেছো। নাম্বার হচ্ছে যেখানে সংখ্যা ব্যবহার করা যাবে, গাণিতিক অপারেশন করা যাবে, পূর্ণাংশ, ভগ্নাংশ, সব ধরনের ডিজিট, সব ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন যেখানে করা যাবে সেটাকে বলা হয় নাম্বার ডেটা টাইপ। কেমন? রোল ইনপুট নিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট নিতে হবে, জিপি ইনপুট নিতে হবে, হ্যাঁ, তো এই সকল, অথবা ফোন নাম্বার ইনপুট নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি নাম্বার ডেটা টাইপ। যে ফিল্ডে গাণিতিক ডেটা ব্যবহার করা হয় অর্থাৎ সেই ফিল্ডকে আমরা বলি আসলে নাম্বার ডেটা টাইপ। নাম্বার ফিল্ডে যোগ বিয়োগ গুণ ভাগ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব ধরনের ক্যালকুলেশন করা যাবে। তাইলে আমরা মোটামুটি এটা বুঝে গেছি নাম্বার। এবার আসো পরেরটা একটু কনফিউজিং, অটো নাম্বার। আচ্ছা, নাম্বার আর অটো নাম্বারের মধ্যে কিঞ্চিত একটা পার্থক্য আছে। যদি এক কথায় বলি, সকল অটো নাম্বারই নাম্বার, সব নাম্বার অটো নাম্বার না। কঠিন করে বলে ফেলছি মনে হয়। আচ্ছা, আরো সহজ করে বলি, সব মানুষই মানুষ, সব মানুষ ভালো মানুষ না, এটা কি বুঝো? সকল মানুষই মানুষ কিন্তু সব মানুষ ভালো মানুষ না। সকল জি ভাইয়া। অটো নাম্বারই নাম্বার, কিন্তু সব নাম্বার অটো নাম্বার হবে না। অটো নাম্বার বলতে একমাত্র একমাত্র ওই সকল ডিজিটকেই কনসিডার করা হবে যারা ধারাবাহিকতা বজায় রাখবে এবং এক থেকে শুরু হবে, শুরু থেকে শুরু হয়ে ক্রমানুসারে বাড়তে থাকবে, যেমন সিরিয়াল নাম্বার। আচ্ছা, সিরিয়াল নাম্বারে তুমি কি জানো আমি যদি আরেকটা রেকর্ড যুক্ত করি ওইটা কত হবে সিরিয়াল নাম্বারটা? এখানে আমি যে ক্যাটাগরি আছে এটা তো আমি বুঝতেই পারতেছি 4 হবে। আচ্ছা, ওই 4 নাম্বার ব্যক্তির রোল কত হবে তুমি কি জানো? না। এটা কারণ হচ্ছে এটা নির্দিষ্ট না, এটা র্যান্ডমলি বাড়ে। তাইলে এই হচ্ছে নাম্বার আর অটো নাম্বারের পার্থক্য। এখানে সিরিয়াল নাম্বারটা অটো নাম্বার, কিন্তু রোল নাম্বারটা এখানে শুধুই নাম্বার, অটো নাম্বার না, কারণ প্রথমে শুরু হয়েছে 420 দিয়ে, 420 দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করবে না। তাইলে অটো নাম্বার একমাত্র সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয় যেগুলোতে আমরা সিরিয়াল বা ধারাবাহিকতা মেনটেন করে। তাহলে এটি একটি নাম্বার ডেটা টাইপ, তবে এটি অবশ্যই সিরিজ অথবা ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাইলে অটো নাম্বার বলতে গেলে অবশ্যই সেটা শুরু থেকে শুরু হবে এবং ক্রমানুসারে বাড়তে থাকবে, র্যান্ডমলি হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাকে তোমাকে এন্ট্রিও দিতে হয় না, এটা অটোমেটিক চলে আসে। ওই যে আমরা যখন ডেটাবেজে আরেকটা নতুন রেকর্ড যুক্ত করতে চাই, ওই সিরিয়াল নাম্বারটা অটোমেটিক চলে আসে, এমসিকিউ আসে, কোন ডেটা টাইপ অটোমেটিক্যালি বাড়ে। অটো নাম্বার হচ্ছে অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে ডেটা এন্ট্রি হয়ে যায়, নিজে থেকে এন্ট্রি করতে হয় না। তাহলে নাম্বার আর অটো নাম্বারের পার্থক্য বুঝে গেছি। চলে গেলাম পরের ডেটা টাইপে। এটাকে আমরা বলি আসলে ইয়েস নো, ইয়েস নো ডেটা টাইপ। ডেটাবেজের মধ্যে ইয়েস নো লেখা, ঠিক আছে, তবে অনেক ক্ষেত্রে এটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে লজিক্যাল ডেটা টাইপ। ইয়েস নো বা লজিক্যাল ডেটা টাইপের কাকে বলে? ইয়েস নো বা লজিক্যাল ডেটা টাইপ হচ্ছে যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র হা বা নাতে দেওয়া যাবে, শুধু হা বা না। যেমন ধরো জেন্ডার, তো জেন্ডার সিলেক্ট করো, মেল অর ফিমেল, জাস্ট যেটা তুমি হচ্ছে ওই মেলে ক্লিক করলো অথবা ফিমেলে ক্লিক করলা। ম্যারিড অর আনম্যারিড, হ্যাঁ, তারপরে এমপ্লয়েড আনএমপ্লয়েড। তো যেই সকল উত্তর শুধুমাত্র হা অথবা নাতে দেওয়া যায় সেগুলাকে আমরা বলি ইয়েস নো বা লজিক্যাল ডেটা টাইপ। এখানে শুধুমাত্র দুইটা অপশন থাকবে, শুধু হা অথবা না এর। তো এইখানে তুমি এত জায়গার দরকার হয় না, এখানে শুধুমাত্র এক বিট জায়গা হইলেই আমার ডেটাটাকে আমি এন্ট্রি করতে পারি। তুমি যেইখানে ক্লিক করবা, ধরো মেইলে ক্লিক করছো, তখন মেইলটা হয়ে যাবে 1 আর ফিমেলটা অটোমেটিক কনসিডার করবে এটা 0। যখন তুমি ম্যারিড আনম্যারিড এর মধ্যে আনম্যারিড ক্লিক করবা, তখন এই আনম্যারিডটা হয়ে যাবে 1, ম্যারিডটা হয়ে যাবে 0। তাহলে শুধুমাত্র এক বিট জায়গা দখল করে লজিক্যাল ডেটা টাইপ। পয়েন্ট টু বি নোটেড, আমাদের এই ডেটা টাইপের যে সাইজ, এই সাইজ হচ্ছে আমাদের এমসিকিউ তে আসে যে কোনটার কত সাইজ। এইবার এমন একটা প্রশ্ন তুমি পাইয়েই যেতে পারো যে কোন ডেটা টাইপের সাইজ কত। তারপরে এখন পর্যন্ত যেগুলা পড়ছি তার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে টেক্সট।
টেক্সট হচ্ছে 255টা, লং টেক্সট 63,999টা, আর লজিক্যাল ডেটা টাইপে আমরা পাইলাম যে 1 বিট জায়গা দখল করে। আরেকটা ওইখানে ছিল না, আমি একটু বলে দেই। নাম্বার ডেটা টাইপ 8 বাইট জায়গা দখল করে, 8 বাইট, ম্যাক্সিমামই 8 বাইট। আন্দাজে যদি 8 বাইট দাও তাইলেও অনেক ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আরো 2-3টা আছে যেগুলো 8 বাইট জায়গা দখল করে। এই ইয়েস নো শুধুমাত্র 1 বিট জায়গা দখল করে, জাস্ট 0 নাইলে 1। তাহলে মোটামুটি আমরা এই ইয়েস নোটা বুঝা গেছি। এবার আসো নেক্সট, ডেট স্ল্যাশ টাইম। নাম শুনলেই মনে হয় ঘেরান পাইতেছো কেমন হবে। ডেট স্ল্যাশ টাইম, ডেট স্ল্যাশ টাইম কোনটা? যেখানে যেই ডেটা টাইপের মধ্যে শুধু সময় অথবা তারিখের উল্লেখ করা থাকবে, সময় অথবা তারিখ। সময় যেমন ডিওবি, ডিওবির পূর্ণরূপ কি বলতে পারবা? ডেট অফ ডেট অফ বার্থ। বার্থ। ডেট অফ বার্থ, এটা কি? সময়, এখানে কোনো সময় অথবা তারিখের উল্লেখ থাকবে। প্যাস টাইম, এইজ, এই যে এই সকল ব্যাপারগুলা দেখা মনে হইতে পারে, তুমি কিন্তু কনফিউজ হইতেই পারো যেগুলো দেখা মনে হইতেছে নাম্বার, আসলে এগুলা নাম্বার না, কারণ এগুলো হচ্ছে সময়ের বা তারিখের উল্লেখ রয়েছে, এই জন্য এগুলাকে আমরা বলতেছি ডেট স্ল্যাশ টাইম ডেটা টাইপ। এভাবে লিখতে হবে কিন্তু, যে ডেট স্ল্যাশ টাইম কিভাবে লিখতে হবে আমি একটা নমুনা দেখাবো। এই ফিল্ডের তারিখ অথবা সময়ের জন্য ব্যবহার করা হয়, এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে। ওকে, আমাদের এই সময়টা, ক্লাসের সময়টা শেষ হয়েছে। প্লিজ তোমরা হচ্ছে আবার একটু রিজয়েন করো, আমরা বাকি ডেটা টাইপ গুলো একটু পড়াচ্ছি। আমরা ডেট স্ল্যাশ টাইমটা পর্যন্ত শেষ করলাম, বাকিটা আমরা দেখাচ্ছি।